আসসালামু আলাইকুম। সামনে আমাদের এইচএসসি 2025 বোর্ড এক্সাম শুরু হচ্ছে। তো তার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্ন সলভ করব। তো আজকে আমরা ঢাকা বোর্ড 2023-এ আসা কৌশল গঠনে এই প্রশ্নটা সলভ করব। তোমাদের যদি ইচ্ছা থাকে অন্য কোনো চ্যাপ্টারের অন্য কোনো প্রশ্ন যে তোমরা চাও আমি সলভ করি, তোমরা আমাকে জানাতে পারো। তো আপাতত আমি এই প্রশ্নটা সলভ করছি। কৌশলের গঠন তোমার চিত্র দেখেই বুঝতে পারছো, আমাদেরকে নিউক্লিয়াস দেওয়া আছে, আরএনএ দেওয়া আছে। একটা সূত্র দেখে আমরা বুঝতে পারছি এটা আরএনএ। কতে বলেছে জিন কাকে বলে, খতে বলেছে কোষের গোলযোগ বস্তুকে কেন প্যাকেজিং কেন্দ্র বলা হয়, প্যাকেজিং সেন্টার বলা হয় কেন। ঘতে বলেছে খচিত্রের গঠন এবং কাজ। ঘতে বলেছে খচিত্রের এম এবং এন এর উপস্থিতি ও অনুপস্থিতির উপর জীবের কোষীয় পার্থক্য রয়েছে। আমাদেরকে এগুলো বিশ্লেষণ করতে হবে। তোমরা প্রশ্ন দেখে নিন, আমি এখন সলভে চলে যাই। তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে। কথা বলেছে জিন কাকে বলে। জিন হলো ক্রোমোজোমের লোকাসে অবস্থিত ডিএনএ অণুর একটা নির্দিষ্ট অংশ। তো জিন হলো ক্রোমোজোমের ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ, যা জীবের নির্দিষ্ট কার্যকরী কিছু সংকেত আবদ্ধ করে রাখে এবং প্রোটিন হিসেবে আত্মপ্রকাশ করে কোষের নির্দিষ্ট বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়, তাকে জিন বলে। তাই জিনটা হলো মূলত যা জীবের কিছু কার্যকরী সংকেত আবদ্ধ করে রাখে এবং আত্মপ্রকাশ করতে সাহায্য করে, ওইসব বৈশিষ্ট্য আত্মপ্রকাশ করতে সাহায্য করে। কথা বলছে গোলজি বস্তুকে প্যাকেজিং কেন্দ্র কোনো বলা হয়। আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত যে দ্রব্যাদি সেগুলো গোলজি বস্তুতে যায় ভেসিকলের মাধ্যমে, এবং সেখানে সেগুলো কিনা ঝিল্লিবদ্ধ হয়, মানে চারপাশে একটা আবরণ তৈরি হয় প্রয়োজন অনুযায়ী, এবং এরপর কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যাওয়া হয়, এবং এখানে যে প্যাকেজড হলো ঝিল্লি দ্বারা আবদ্ধ হলো সেটাকে ওটা প্যাকেজিং হওয়া বোঝাচ্ছে। তাই গোলজি বস্তুকে প্যাকেজিং কেন্দ্র বলে। এখন গতে বলেছে খচিত্রের গঠন এবং কাজের বর্ণনা। দেখতে পাচ্ছি এখানে আমরা আরএনএ, এখানে আমরা AUGC দেখতে পাচ্ছি নাইট্রোজেনাস বেসগুলো, এবং একটা স্ট্র্যান্ড দেখতে পাচ্ছি, তাহলে বুঝতে পারছি এটা আরএনএ। আরএনএ এক সূত্রক চেনের মতো, এবং এতে আমরা 4 ধরনের নিউক্লিওটাইড যুক্ত হয় একটা এক সূত্র বিশিষ্ট আরএনএ গঠন করে, এবং প্রত্যেকটা নিউক্লিওটাইডে কী কী থাকে, রাইবোজ সুগার থাকে। আরএনএ মানে রাইবোজ সুগার থাকবে, ডিএনএতে ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে, এবং এখানে 4 ধরনের নাইট্রোজেনাস বেস পাওয়া যায়, AUGC, এডিনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন, যা থায়ামিনের বদলে এখানে ইউরাসিল থাকে। এছাড়া ফসফেট গ্রুপ থাকে। নিউক্লিওটাইডগুলো 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্তে ফসফোডাইএস্টার বন্ড গঠন করে একটা সাথে একটা যুক্ত হয়। প্রত্যেকটা নিউক্লিওটাইড হয়ে যুক্ত হয়ে একটা পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করে, এবং ফসফেট শর্করা এটা বারবার যুক্ত হয়ে একটা পলিনিউক্লিওটাইডের চেইন তৈরি করে। এবং কোনো আরএনএ অনুগঠনে একাধিক ইউ আকৃতির ফাঁস বা লুপ থাকে। অনেক সময় স্থানে পুনর্লিখিত হয়ে ফাঁস সৃষ্টি করার ফলে একটা দ্বিসূত্রকের মতো একটা আকার পায়, এবং এই ভাঁজগুলো যে তৈরি হচ্ছে ছোটো ছোটো ভাঁজ, সেগুলোকে গণকুণ্ডলী বলে। কুণ্ডলীগুলোতে হাইড্রোজেন বন্ডের সাহায্যে বেসগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। এখানে যে বেসগুলো আছে, যেমন গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন, সেগুলো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে একটা সাথে যুক্ত থাকে। আমরা জানি যে ইউরাসিলের মাঝে 2টা বন্ড থাকে, গুয়ানিন সাইটোসিনের মাঝে 3টা বন্ড থাকে, এভাবে যুক্ত থাকে। এখন আমরা যদি কাজ দেখি, আরএনএর প্রধান কাজই হলো প্রোটিন সংশ্লেষণ করা। আমাদের প্রথমে যে দেখলাম জিন কাকে বলে, সেখানে আমরা দেখেছি যে প্রোটিন তৈরির মাধ্যমে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, এবং আরএনএ প্রোটিন তৈরি করে। আর আরএনএ রাইবোনিউক্লিয় প্রোটিন তৈরির মাধ্যমে রাইবোজোম তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। প্রোটিন তৈরির সময় টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে প্রোটিন তৈরির স্থানে নিয়ে আসে। টিআরএনএতে এরকম কিছু স্থান থাকে যেখানে কিনা অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হয়, তাই অ্যামিনো অ্যাসিডটাও এতে এখানে টিআরএনএও কাজ করে। এমআরএনএ ডিএনএ থেকে যে এমআরএনএটা মেসেঞ্জার আরএনএ, এটা মেসেজ বহন করে নিয়ে আসে, সংকেত বহন করে নিয়ে আসে, এসে টিআরএনএ সহযোগিতা এখানে প্রোটিন তৈরি করে একটার পর একটা অ্যামিনো অ্যাসিড বসিয়ে। তো জিআরএনএ আছে যা বিভিন্ন অণুজীবের বংশগত বৈশিষ্ট্য ধারণা বহন করে। আচ্ছা, মাইনর আরএনএ আছে যা থেকে সময় এনজাইম হিসেবে কাজ করে। তো আমরা আরএনএ দেখে নিলাম। ঘটা যদি আমরা দেখি, বলেছে যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের উপস্থিতি অনুপস্থিতি ভিত্তি করে জীবকোষে ভাগ করা যায়। আমরা জানি যে এর উপস্থিতি অনুপস্থিতি ভিত্তি করে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, আদি কোষ আর প্রকৃত কোষ। যেসব কোষের সুগঠিত নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার রেটিকুলাম এগুলো থাকবে, আর তাদেরকে আমরা বলি প্রকৃত কোষ। আর থাকে না তাদেরকে আমরা বলি
আদিকোষ। এখন আদিকোষে যেহেতু এই নিউক্লিয়াস নেই, নিউক্লিয়ার মেমব্রেন নেই, তাই এখানে আবরণী বিষয়িত কোনো অঙ্গাণু থাকে না, যে মাইটোকন্ড্রিয়া, গোলজি, বস্তু, লাইসোসোম এগুলো থাকে না, প্রকৃত কোষে এগুলো থাকে। তো রাইবোজোমটা থাকে শুধু আদিকোষে, কিন্তু ওটা থাকে 70S, আর প্রকৃত কোষে থাকে 80S রাইবোজোম। আদিকোষের নিউক্লিয়াসে শুধু একটা ক্রোমাটিন বডি বা বৃত্তাকার একটা ডিএনএ থাকে এবং কোনো ক্রোমোজোম গঠিত হয় না। অন্যদিকে প্রকৃত কোষে ক্রোমোজোম থাকে লম্বা আর একাধিক ও দুই প্রান্ত বিশিষ্ট, এবং ডিএনএ থাকে সূত্রাকার। এখানে ডিএনএটা থাকে বৃত্তাকার, আর আদিকোষে থাকে বৃত্তাকার, আর প্রকৃত কোষে থাকে সূত্রাকার। আদিকোষে মাইটোসিস বা দ্বিবিভাজন কনফিউশন দেখা যায়, কারণ দ্বিবিভাজনটা হয় যেহেতু এখানে নিউক্লিয়াস নেই। আর প্রকৃত কোষে মাইটোসিস, মিওসিস হয়, নিউক্লিয়াস বিভাজন হয়, ক্রোমোজোম বিভাজন হয়। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, সেগুলোতে সাধারণত আদিকোষ পাই। তাই আমাদের আদিকোষ মানেই হলো ব্যাকটেরিয়া, এটা মনে রাখবে। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়াকে নীলাভ সবুজ শৈবাল বলে। মাইক্রোপ্লাজমা এগুলো হলো আদিকোষ উদাহরণ, তাই আদিকোষ ব্যাকটেরিয়া, এটা মনে রাখবে। আর অন্য অন্য যত সব উন্নত উদ্ভিদ কোষ, প্রাণী কোষ হয়, সেগুলো সবই প্রকৃত কোষ। এভাবে আমরা আমাদেরকে যে দেখিয়েছিল MON দিয়ে, যে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস, সেগুলো উপস্থিত অনুপস্থিত ভিত্তি করে আমরা এভাবে দুই ভাগে ভাগ করতে পারি জীবকোষকে। তো ছিল আমাদের সলভ। আজকে তোমাদের ভিডিওটা উপকার আসে, ভিডিও উপকার থাকলে লাইক দিবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, কমেন্টে প্রশ্ন জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখলে ফেসবুকেও তোমরা আমাদের সব ভিডিও পেয়ে যাবে। তোমরা এই প্লেলিস্টে দেখতে পারো, প্লেলিস্টে আরও ভিডিও অ্যাড করা হবে, আশা করি তোমাদের প্রিপারেশনের জন্য ভালো হবে। সো দিস ইজ ফর টুডে, আই উইল সি ইউ নেক্সট টাইম, বাই।